পরপর ৩ জন মধ্যবয়সী যুবক তেঁতুলতলায় আত্মহত্যা করার পর আমাদের এলাকায় এখন থমথমে পরিবেশে রূপান্তরিত হয়েছে। বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেন না, যদিও সেই যুবকরা ৩ জনই বিবাহিত ছিলেন। ৩ জন যুবকেরই ঠিক আলাদা দিনে একই সময়ে তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ ময়নাতদন্তের তথ্য থেকে জানতে পেরেছে তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন জন মানুষ বসে না, সবাই যে যার কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে। দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্তপোক্ত অচেনা মানুষের সমাগম বেড়ে গেছে এলাকায়। রহিম চাচা বলেছেন ওরা নাকি পুলিশ, খুনিকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারদিকে নজর রাখছেন। রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, ঘরে তার 2 কন্যা আর স্ত্রী। দিন 20 আগে রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে, প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করায় রহিম চাচার সাথে সখ্যতা বেড়ে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছি আমরা। রহিম চাচা তার মেয়েদের নিজে স্কুলে কলেজে আনা নেওয়া করতেন এই বয়সেও, কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না। মাঝে মধ্যে কলেজ পড়ুয়া বড় মেয়েটাকে দেখা গেলেও তার ছোট মেয়েটাকে অনেক দিন দেখিনি, অথচ তিনি বেশিরভাগ সময় ছোট মেয়েটাকে নিয়ে বের হতেন। পনির ভাইয়ের দোকানের সোজা ঠিক অপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে দিন 10 হলো। পাগলা সারাদিন প্রলেপ বকতে থাকে আর মাঝবয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অকথ্য ভাষায়। তাই বেশ অল্প দিনের পাগলের উপস্থিতি আর পরিচিতি লক্ষ্য করছে সবাই। দিনরাত পাগলটা ওখানেই থাকে। কেউ কেউ শুকনো বনরুটি ছুঁড়ে মারে, কেউ বিস্কুট দেয়, কিন্তু পাগলটা খেতে চায় না। এক কোণে তাকিয়ে থাকে তেঁতুলতলার কোণে। আমি আশ্চর্য হয়েছিলাম যেদিন পাগলটাকে প্রথম দেখেছি। দেখতে অনেকটা সিমিনের মতো লাগে, ওর মতো টানা টানা চোখ, মুখ, নাক সব কিছুই প্রায় একই, শুধু ঠোঁটের কোণে যেখানটায় সিমিনের একটা তিল আছে আর পাগলটা সেখানে দাগ কাটা। সিমিন হচ্ছে রহিম চাচার 10ম শ্রেণীতে পড়ার ছোট মেয়েটা। ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণে সিমিনকে খুব ভালো লাগে আমার। রহিম চাচা ওরে নিয়ে যখন স্কুলে যেত তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকায় আমিও রহিম চাচার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম। কেন জানি না সিমিনের আশেপাশে থাকতে আমার বেশ ভালো লাগতো। সিমিনও মাঝে মধ্যে কেমন একটা অন্যরকম চাহনি নিক্ষেপ করতো আমার প্রাণে। তখন বুকের ভেতর এত ভালো লাগতো যার তুলনা আমি অন্য কিছুতে পাইনি। অনেকদিন ধরে সিমিনকে রহিম চাচার সাথে দেখছি না আর তাকে জিজ্ঞেস করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসে এই ভয়ে। কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটাকে দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এসেছিল। যখন দেখলাম ঠোঁটের কোণে তিলের জায়গাটা কাটা তখন থেকে মনের ভেতর অন্যরকম ভাবনা চলে এসেছে আমার। তড়িঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম, দেখুন চাচা, পাগলাটাকে দেখতে একদম সিমিরের মতো মনে হয় না? কি? কই 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 দূর, কী যে বলো তুমি? সিমি তো ঘুমাচ্ছে, ও এখানে আসবে কি করে? কি বলেন চাচা, এই সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে? ও তো এখন সব সময় ঘুমায় বাবা, নিস্তেজ হয়ে। মানে কি বলছেন? কই না, কিছু না, বলছি একটু অসুস্থ তো, তাই বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কিনা তাই। কি হয়েছে চাচা সিমিরের? ও ঠিক আছে তো, নাকি এমনিতে জ্বর হয়েছে? ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তেমন কিছু না, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আমি বুঝলাম না পাগলাটাকে আমি সিমিনের মতো বলায় চাচা অমনভাবে ঘাবড়ে গেলেন কেন। আর সিমিন অসুস্থ এতদিন আমাদের বললেনও না, হবে হয়তো বলার প্রয়োজন মনে করেনি, কিন্তু সিমিনের কী হয়েছে বুঝতে পারছি না। পুলিশ কাল রাত থেকে খুব কড়াকড়িভাবে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। 3টা খুন হলো পরপর 3 দিন বাদে, 9 দিনের ভিতর, অথচ খুনিকে এখনও ধরতে পারছে না তারা। সংবাদ মাধ্যমের লোকজন প্রায়ই এসে পুলিশদের ব্যর্থতার কথা তুলে ধরছেন, আর তারা এটাও বলছেন যে 12 দিনের মাথায় যদি তেঁতুলতলায় আরেকটা লাশ ঝুলতে দেখা যায় তাহলে পুলিশ কী করবে। এই নিয়ে এলাকার অবস্থা বেশ গরম। শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অবধি যাদের সাথে কথা বলে সন্দেহজনক মনে হয়েছে তার ভেতর থেকে 15 জনকে থানায় নিয়ে গেছে পুলিশ। বিকেলে বাসার জন্য ডিম কিনতে গিয়ে দেখি তেঁতুলতলার দিকে যাচ্ছে সবাই, আর বলাবলি করছে মিন্টু ভাইকে কে জানে মেরে তেঁতুলতলায় ঝুলিয়ে দিয়েছে। মিন্টু ভাই এলাকায় মোটামুটি পরিচিত একজন ব্যক্তি, বছর 3 হয়েছে বিয়ে করেছেন, তবে এখনও সন্তান হয়নি তার। মিন্টু ভাইয়েরা আমাদের এলাকায় স্থানীয় না, তবে অনেক পুরনো ভাড়াটিয়া তারা। আমি ছোট থেকে তাদের দেখে এসেছি।
পুলিশ যাদের থানায় ধরে নিয়ে এসেছিল তাদের আজ সবাইকে নিয়েও এসেছেন, কারণ তাদের ভেতর কেউ খুনি হলে আজ মিন্টু ভাইয়ের লাশ তেঁতুল গাছে ঝুলতো না। সাইরেন বাজিয়ে পুলিশের বড় কর্মকর্তার গাড়ি এসে থামলো রহিম চাচার বাসার সামনেই। অফিসার গাড়ি থেকে নামার আগে তার গাড়ির দরজার সম্মুখে এসআই কনস্টেবল সে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন তার গাড়ি থেকে নামার অপেক্ষায়। বোঝা যাচ্ছে খুব উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি। গাড়ি দেখে নেমেই সোজা চলে গেল রহিম চাচার বাসায়। আমরা নিস্তব্ধ হয়ে সবাই তাকিয়ে আছি রহিম চাচার বাসার দিকে। সবার মনে একটাই প্রশ্ন, যে রহিম চাচার বাসায় পুলিশ কেন? তাহলে কি তিনি খুন করেছেন এতদিন? প্রশ্ন দিয়ে যে প্রশ্ন বাড়বে এটাও স্বাভাবিক। রহিম চাচা আর্মি অফিসার হয়ে এমন কাজ করলেন, কিন্তু কেন করলেন? সবার চোখ রহিম চাচার বাড়ির দিকে, আর আমি এখন তাকিয়ে আছি পাগলটার দিকে। পাগলটা ঘুমিয়ে আছে, গায়ে নোংরা কাপড়, রোদে পুড়ে যাওয়া লাল চুল আর যত্ন না নেওয়ার জট বেঁধে আছে। ঘুমিয়ে থাকা পাগলাটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছে সিমেন্ট থাকলেও ওরা ঠিক এমনই লাগবে। সিমেন্টের কথা মনে পড়তে বুক কেমন ধরফর করে উঠছে আমার। তাহলে কি এটাই সিমেন্ট? কিন্তু কি থেকে কি হচ্ছে এসব? সিমেন্টের এসব অবস্থা কেন হবে? আর রহিম চাচার বাড়িতে এত পুলিশ কেন এলো? পুরো এলাকায় এখন উৎসুক জনতা। সিমেন্টের বাসার চারপাশে জমায়েত হয়ে তাকিয়ে আছে সবাই। দুই একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ রহিম চাচার বাসায় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিচ্ছে। ভিড় জমানো মানুষগুলোকে দূরে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু কেউ দু এক কদমের বেশি সরছে না, কারণ সবাই মন ভর্তি প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে, যার উত্তর কেউ হয়তো এখন পাবে না, কিন্তু চোখের অনুমান নিয়ে প্রশ্নের উত্তর মেলাবে বলে অপেক্ষায়। তেঁতুলতলা থেকে এখনও মিন্টু ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়নি। এর আগের পাওয়া লাশগুলো এত সময় রাখা হয়নি। সবার মিনিটে 30 অপেক্ষার প্রহর বোধ হয় শেষ হয়ে এলো। পুলিশ বের হয়ে আসছে সেবেনদের বাসা থেকে। ধীরে ধীরে রহিম চাচাকেও দেখা যাচ্ছে সেই বড় কর্মকর্তার সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন তিনি। কিন্তু সবাই খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, কারণ রহিম চাচা আর অফিসের বেশ হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে বলতে বের হচ্ছে দুজন। যদিও হাসিটা অন্যদিনের মতো সাধারণ নয়, কারণ এলাকায় লাগাতার মানুষ খুন হওয়ায় সবার মুখে ইদানিংকালে কিছুটা শুকনো। পুরো এলাকার রহিম চাচার হাসিতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ জানে না তার বাসায় পুলিশ কেন আসলো, তবে সবাই নিজেদের বুদ্ধি দিয়ে বলাবলি করছে যে রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, তাই তার সাথে পুলিশের বড় কর্মকর্তাদের ভালো পরিচয় থাকবে, এটাই স্বাভাবিক। রহিম চাচাকে সাথে নিয়ে পুলিশের সব কর্মকর্তারা তেঁতুলতলায় পৌঁছেছেন। মিন্টু ভাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই একজন পুলিশ বাদে ধীরে ধীরে অন্য সব পুলিশও চলে গেছেন। বাড়ির দিকে আসছেন রহিম চাচা, কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন এলাকার বাচ্চা থেকে মুরব্বী সবাই যে যার আন্দাজ করলেও মুখে এখন একটাই প্রশ্ন, কী হয়েছিল? রহিম চাচা দাঁড়িয়ে গেলেন তাদের সম্মুখে। সবাইকে বললেন তার সাথে ওই কর্মকর্তার ভালো বন্ধুত্ব রয়েছে, যার দরুন এলাকার মানুষ খুন হওয়ার তার সাথে কথা বলতে এসেছে কাউকে সন্দেহ হয় কি না সে বিষয়ে জানতে। তা আপনি কি বললেন? কেউ কি আছে যার উপর আপনার সন্দেহ হয়? মকবুল চাচা প্রশ্ন করলেন। ভাই, আমরা তো আইনের মানুষ, আইন নিয়ে কাজ করছি, আমাদের চোখে সন্দেহের পাত্রের অভাব নেই, কিন্তু খুন থেকে বোঝা যাচ্ছে খুনি কিছু একটা বুঝাতে চাইছে, তাই সন্দেহ করার আগেই খুনির বার্তাটা জানা জরুরি। শুনলাম ঢাকা থেকে নাকি স্পেশাল অফিসার এসেছেন, যে ইতিমধ্যে এলাকায় অবস্থান করছেন এবং সব কিছু পর্যবেক্ষণ করছেন। আপনারা কারোর সাথে কোনো রকম ঝামেলা জড়াবেন না, আর অপরিচিত মানুষ দেখলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না। কথাগুলো বলে রহিম চাচা তার বাড়ির ভিতর চলে গেল। ধীরে ধীরে লোক সমাগম কমতে শুরু করলো। আমিও বাসায় চলে এলাম। কেন জানি না পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। রহিম চাচা যে খুনি নন তা কেউ বলতে পারবে না, আর কে খুনি তাও কেউ বলতে পারবে না। তবে সবাই একটু আগে তার বাসায় পুলিশ দেখে যা ভেবেছিল ওই অবস্থার পরিবর্তনের জন্য এখন ভিন্ন রকম পরিবেশ বিরাজমান হচ্ছে। রাত আনুমানিক 2টো বাজে। তেঁতুলতলার কাছ থেকে একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। অন্য সময় হলে সবাই চিৎকারের শব্দ শুনে কোথা হতে শব্দ ভেসে আসছে তা নিয়ে বিচলিত হতো, কিন্তু কয়েকদিন ধরে সবাই তেঁতুলতলায় যাতায়াত আর ওদিকে ভাবনা থাকার কারণে বুঝতে বেশি কষ্ট হয়নি যে চিৎকার তেঁতুলতলার দিক থেকে ভেসে আসছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কেউ বাসা থেকে নামছেন না। চিৎকারের শব্দ ধীরে ধীরে সব বাড়ির অন্ধকার ঘুচে লাইট জ্বলে আলোকিত হয়ে গেছে। সবাই যে যার জানালায় অবস্থান করছেন, দরজাটা পর্যন্ত কেউ খুলছেন না। একজন অন্যজনের সাথে ফোনে কথা বলে বিষয়টা ধীরে ধীরে যারা ঘুমিয়েছিলেন বা এলাকার বাইরে আছেন তাদের কাছে ছড়িয়ে গেছেন, কিন্তু কেউ বাসা থেকে নামছে না। এক এক করে
4টি শক্তপোক্ত মাঝবয়সী যুবক ছেলের খুন হয়েছে তেঁতুলতলায়, যার কারণে ভয় এতটাই গ্রাস করেছে যে কেউ সাহস করে যেতেই পারছে না চিৎকার করা মেয়েটিকে বা কেন চিৎকার করছে এটা দেখতে। দূর থেকে কে যেন আসছে তেঁতুলতলার দিক থেকে, বেশ জোরে হাঁটতে হাঁটতে আসছেন। হাতে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে, যার কাঁধে সাদা রঙের মোটা রশি। যে 4 জন খুন হয়েছে তারা এরকম মোটা রশিতে ঝুলছিল। লোকটার হাঁটার গতিবিধি দেখে অনেকটা পরিচিত মনে হচ্ছে। তাহলে কি মকবুল চাচা? লোকটাকে দেখতে অনেকটা মকবুল চাচার মতো মনে হচ্ছে। মকবুল চাচার হাঁটার সময় মাঝে মধ্যেই কুঁজো হয়ে নুইয়ে পড়েন, আবার একটু পর পর সোজা হয়ে হাঁটেন, যার জন্য তার এই রকম হাঁটার গতিবিধি এলাকার সবাই চেনেন। মাঝে মাঝে এটা নিয়ে তাকে 2-1 জন খোঁচা মেরে কথা বলেন রাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে লোকটা তেঁতুলতলা থেকে হেঁটে আসছেন, তিনিও ঠিক মকবুল চাচার মতোই হাঁটার মাঝে নুয়ে পড়ছেন, আবার নিজেকে সোজা করে হাঁটছেন। কিন্তু মকবুল চাচা এত রাতে তেঁতুলতলায় কেন? আর তেঁতুলতলা থেকে ভেসে আসা মেয়েটার চিৎকারও এখন শোনা যাচ্ছে না। তবে কি মেয়েটাকে মেরে ফেলল? তবে মকবুল চাচার চেহারা দেখা যাচ্ছে না। শীতের পোশাক পরে বের হয়েছেন বোধহয়। হুডের টুপি দিয়ে মাথা ঢেকে রেখেছেন আর মাথা নিচু করে হাঁটছেন, যার জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। লোকটা হাঁটতে হাঁটতে ঠিক মকবুল চাচার বাসার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ভিতরে ঢুকলেন না। এলাকার মানুষজন নেমে তাকে ধরতে আসতে পালিয়ে গেলেন রাতের অন্ধকারে। ততক্ষণ আর সবাই বলে উঠল পুলিশের খবর দিতে, যে ভাবা সেই কাজ। পুলিশ এলো, তাদেরকে সব খুলে বলার পরে তারা প্রথমে তেঁতুলতলার দিকে যেতে নিলেও সবাই গেলেন না। কিছুদিন সংখ্যক তেঁতুলতলায় আর কয়েকজন মকবুল চাচার বাসায়। পুলিশ না আসা অবধি কেউ মকবুল চাচার বাসার সামনে থেকে সরেনি। পুরো বাড়ির চারপাশে নিজেরাই পাহারা দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মকবুল চাচার দরজায় কড়া নাড়ার পরে তিনি নিজেই বাসার দরজা খুলে বেরিয়েছেন। কে কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না কেউ। পুলিশ মকবুল চাচাকে বিভিন্নভাবে জেরা করেও কিছু সন্দেহবাচক আন্দাজ করতে পারেননি। আবার কেউ মকবুল চাচার চেহারা দেখেননি, শুধু হাঁটার গতিবিধি দেখে সন্দেহ করছেন। তাই প্রমাণ না থাকায় তাকে সহ সবাই তেঁতুলতলায় চললেন এবং ইতিমধ্যে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন। প্রথমে মকবুল চাচা চেঁচিয়ে উঠলেন যে তার অমন হাঁটার জন্য হয়তো সবাই মজা নিচ্ছে, কিন্তু পুলিশ তার সকলের মুখের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি নিজেও ভয়ে জড়সড় হয়ে গেছেন তার মতো দেখতে খুনের অবস্থা শুনে। মেয়েটার চিৎকারের সন্ধানে যে 2 জন পুলিশ আগে তেঁতুলতলায় গিয়েছেন, তারা সেখানে কোনো মেয়েকে খুঁজে পায়নি। কোনো জনমানুষের চিহ্ন নেই তেঁতুলতলায়, অথচ পুরো এলাকার ওখান থেকে ভেসে আসা চিৎকার জেগে উঠেছে। আশেপাশে ভালোভাবে দেখেও কোনো হদিস পাওয়া গেল না কোনো মেয়ের। হয়তো কোথাও চলে গেছে মেয়েটা, কিন্তু কি হয়েছিল এখানে? মকবুল চাচার মতো দেখতে লোকটা আসলে কে? আর এখানে কোন মেয়ে ছিল? কি হয়েছে মেয়েটার সাথে? মন ভর্তি উত্তরহীন প্রশ্ন নিয়ে সবাই যে যার গন্তব্যে চলে গেলেন, কিন্তু কেউ জানতেন না তাদের জন্য সকালে কত বড় চমক ছিল। আমি সকাল 9টা নাগাদ বের হয়েছি বাসার প্রয়োজনে দোকানে। একটু দূরে হওয়া সত্ত্বেও পনির ভাইয়ের দোকানে গেলাম, কারণ ওখানে সিমেন্টের মতো দেখতে পাগলটা রয়েছে। কেন জানি না ওটা দেখলে আমার সিমেন্ট মনে হয়। আর অনেক দিন সিমেন্টকে না দেখায় মনের ভেতর অনেক অজানা ভাবনা চিন্তা উকি দিয়ে যাচ্ছে। কিছু সময় দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটছি, এমন সময় দেখলাম রহিম চাচা সিমেন্ট কিনে বের হয়েছেন। আমি যেন হাঁটা শক্তি হারিয়ে ফেলেছি ওরে সুস্থ স্বাভাবিক দেখে। মনের ভেতর কত অজানা জল্পনা কল্পনা ভেবে বসেছিলাম, আর সিমেন্ট আমার সামনে কি সুন্দরভাবে হাসতে হাসতে বের হচ্ছে রহিম চাচার সাথে। আমি পিছিয়ে ফিরে দেখছি পাগলটা আছে তো, হ্যাঁ সেও বসে আছে পনির ভাইয়ের দোকানে সোজা অপর প্রান্তে। রহিম চাচা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আমাকে দেখে, তাই নিজেই আসলেন আমার সাথে কথা বলতে, আর সাথে সিমেন্ট। চাচা কি চান বা ভেবেছেন জানি না, সিমিকে আমার সাথে কথা বলতে রেখে নিচেই রাস্তার ওপাশে গেলেন তার বয়সী মুরব্বীদের সাথে কথা বলতে। চাচার এমন অবস্থা দেখে যা কথা মনে জমা ছিল সব ভুলে বসেছি আমি। সামনে সিমেন্ট থাকলেও আমি তাকিয়ে আছি তার দিকে, যে কি চাচ্ছেন তিনি, নাকি আবার এমনিতেই বিশ্বাস করে ওরে আমার কাছে রেখে গেলেন। আশেপাশে থেকেও কয়েকজন মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিমেন্টের দিকে, হয়তো তারাও আমার মতো কিছু ভেবেছেন পাগলটাকে দেখে। যা হোক, আমি সিমেন্টকে একের পর এক প্রশ্ন করা শুরু করে দিলেও ওর একটা উত্তরেই আমার সব উত্তর পাওয়া হয়ে গিয়েছে। জ্বর হয়েছিল সিমেন্টের, যা খুব খারাপ পরিস্থিতির রূপ নিয়েছিল, আর এখনও সুস্থ। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। সিমেন্টের সাথে কথা হচ্ছে এমন সময় হঠাৎ 3টি গাড়ি ভর্তি পুলিশের গাড়ি এসে থামলো মকবুল চাচার বাসার সামনে।
তড়িৎ গতিতে সবগুলো পুলিশ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছেন মকবুল চাচার বাড়ির পাশে লিখন ভাইয়ের বাসায়। ঘটনার আকস্মিক পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছেন ওই বাড়ির দিকে। রহিম চাচা ছুটে এসে সেমিনকে বাড়ি পাঠিয়ে আমাকে দূরে সরে যেতে বললেন। হঠাৎ পনির ভাইয়ের দোকানের অপর প্রান্তে থাকা পাগলটা দৌড়ে আসতেই এলাকার মানুষ ওরে ধাওয়া দিতে যাচ্ছে। এমন সময় পুলিশ এসে তাদের বাধা দিলেন এবং দাঁড়িয়ে থাকা সব পুলিশ কর্মকর্তা স্যালুট দিলেন পাগলাটাকে। পাগলটা দেখলাম তার চেহারা ধরে টান দিচ্ছে নিজেই, আর অমনি কেমন যেন সিমিনের চেহারার আর জমাট বাঁধা চুলগুলো তার হাতে চলে এলো। অবাক হয়ে দেখছে সবাই। সিভিল পোশাকে কয়েকজন বেশ শক্তপোক্ত ব্যক্তি এসে দাঁড়ালেন পাগলটার পিছনে, যাদের ভিতরে কয়েকজন লুঙ্গিও পরা। পুলিশের গাড়ি থেকে বেশ উন্নত মানের অস্ত্র নিয়ে পাগলাটা সহ 5 জন সিভিল পোশাক পরা অফিসার চলে গেলেন লিখন ভাইয়ের বাসায়। লিখন ভাই আমাদের এলাকায় এসেছেন বছরখানিক হয়েছে, কিন্তু তা কেউ বলতে পারবে না, কারণ সবার সাথে সে এমন আন্তরিকভাবে মিশেছেন যেন কতকাল ধরে আছেন আমাদের সাথে। আনুমানিক প্রায় ঘণ্টাখানেক পরে হাতে হ্যান্ডকাপ আর মুখে কালো কাপড় পরিয়ে বের করা হয়েছে লিখন ভাইকে। একে একে কয়েকজন পুলিশ পোশাক পরা অফিসার গেলেন বাসার ভেতর, নিয়ে এলেন সাদা রঙের কিছু দড়ি, ধারালো অস্ত্র, আরও কিছু সরঞ্জাম, সবশেষে একটা মেয়ের লাশ। আনুমানিক 15-16 বছর বয়স হবে মেয়েটার। সকলের কৌতূহলের যেন শেষ নেই। এমন ঘটনা ঘটবে তা যেন কল্পনাও আসেনি কারো। এত আপন, এত আন্তরিক ছেলেটা এসব করতো কেউ ভাবতেও পারেনি। ধীরে ধীরে সবাই জানতে পেরেছে আসল ঘটনা। লিখন ভাই হচ্ছে সাইকো কিলার। পুলিশ জানিয়েছে এর আগেও বিভিন্ন এলাকায় গিয়ে লাগাতার মানুষ খুন করে রাতারাতি পালিয়ে আসছেন তিনি। অল্প দিনে আন্তরিক হয়ে মানুষের সাথে মিশে এমন কাজ করাই তার ভালো লাগা। তার লক্ষ্য শুধু বিবাহিত যুবক, কারণ তাদের মেরে ফেলার আগে তাদের শারীরিক নির্যাতনে জেনে নেন স্ত্রীদের সম্পর্কে বিভিন্ন তথ্য, যা দিয়ে অল্প বয়সে বিধবা নারীদের একাকিত্বের বশে এনে দৈহিক সম্পর্কে আনন্দিত হন লিখন। তাকে প্রমাণসহ ধরতেই এলাকায় পাগল সেজে এসেছেন সদ্য পুলিশে যোগদান করা এসপি ইমরাতুল জান্নাত।